আমার মাইক আমার আমার দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে এই বিষয়ে অনুষ্ঠানে ল অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন বিশিষ্ট ইমিগ্রেশন অ্যাটর্নি ব্যারিস্টার ইশরাত শামী। তিনি আমাদের সাথে আজকে আছেন। ব্যারিস্টার ইশরাত শামী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি জানেন যে এখন ইমিগ্রেশন নিয়ে খুব বড় ধরনের টার্মোয়েল চলছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে উনি ইমিগ্রেশনের কয়েকদিন আগে উনি একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করেছিলেন, যেখানে অনেক দেশের মুসলিম ইমিগ্রেন্টরা ঢুকতেই পারছিল না। তারপরে আবার শোনা যাচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েও খুব মানে কড়াকড়ি আরোপ করা হবে। অ্যাসাইলামের যে পরীক্ষা নিরীক্ষাটা খুব বেশি করা হবে। সো এই ট্রাম্প উনি যে ক্ষমতায় আসার পরে ইমিগ্রেশনের যে ওভারঅল যে নেচার, এই নেচারে কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? ইমিগ্রেশনে ট্রাম্প আসার আগেও ট্রাই করতেছিল, আগের গভর্নমেন্টও ট্রাই করছিল ইমিগ্রেশনকে কিভাবে স্ট্রিক্ট করা যায়, যে ওপেন আমেরিকাতে যে ওপেন ইমিগ্রেশন সেটাকে কিভাবে স্ট্রিক্ট করা যায়, এটা অনেক দিন ধরে এটা কল্পনা জল্পনা চলতেছিল। এবং ট্রাম্প ইলেকশনে আসার আগে এটা ওনার এজেন্ডার মধ্যে একটা বিশেষ পয়েন্ট ছিল যে উনি ইমিগ্রেশনটাকে করবে, যার জন্য উনি পুরো ইমিগ্রেশনের সবার থেকে উনি এন্ডোর্সমেন্ট পেয়েছেন এখানে আসার আগে। তো এখন ওনার প্রথম এসেই আমরা যে প্রথম এক্সিকিউটিভ অর্ডারটা দেখেছি যেটা স্টে করে দিয়েছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে এখন নতুন একটা করেছে গত মানডেতে। এই এক্সিকিউটিভ অর্ডারটা অ্যাকচুয়ালি ওইটারই মতো একটু রদবদল হয়েছে। যেমন আগের এক্সিকিউটিভ অর্ডারে 7টা মুসলমান দেশ ছিল, এখন 6টা, ইরাককে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, যেখানে যে জিনিসগুলো করা হয়েছে এক্স্যাক্টলি আগের অর্ডারটা যেই কারণে আনকনস্টিটিউশনাল এবং ডিসক্রিমিনেটরি বলে বাদ দিয়েছিল ফেডারেল কোর্ট, এখন এক্স্যাক্টলি সিমিলার সেম জিনিসগুলোই রয়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস ওনারা করেছেন, মাইনাস করেছেন। যেমন হচ্ছে যে রেফিউজি যেটা বলেছিল যে ওইসব দেশ থেকে খ্রিস্টান রেফিউজিদের নিয়ে আসবে, এখন সেটা একটু ওরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লিখেছে। আর একটা হচ্ছে যে বলতেছে যে 6টি দেশের ওনাদের আগে যেমন ঢালাওভাবে জেনারেলি বলেছিলেন, এখন যেমন ঢুকতে দেবে না, এখন বলা হচ্ছে যে যারা ভিসা পেয়ে গেছেন এবং যারা গ্রিন কার্ড আছে তারা আসতে পারবে, যারা সিটিজেন আসতে পারবে। আগে তো সবাইকে ঢালাওভাবে ব্যান করে দিয়েছিল। এবং আমাদের অনারেবল জাজ জেমস যে এটাকে স্টে গ্রান্ট করেছে, আমার মনে হয় এক্স্যাক্টলি সেম কারণেই আবার স্টে গ্রান্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য গত পরশুদিন হাওয়াই থেকে করেছে, তারপরে ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, অরেগন, এই 4টা স্টেট থেকে অলরেডি। এটা তো 15 তারিখ থেকে আপনার এটা এক্সিকিউশন শুরু হবে। হ্যাঁ, কিন্তু অলরেডি ওনারা মামলা শুরু করে দিয়েছে, কারণ এক্সিকিউটিভ অর্ডারটা অ্যাকচুয়ালি বডিলি তো সেমই রয়ে গেছে, জাস্ট একটু কভারে একটু চেঞ্জ করেছে যদিও ওনারা। আর ইমিগ্রেশনে যেটা আপনারা বলছেন যে অ্যাসাইলাম স্ট্রিক্টার আচ্ছা, এটার পরে এখন যেটা যে বিষয়টা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেদিন সিএনএনও এয়ার করেছে একটা নিউজ, যে অ্যাসাইলামকে আরো রেস্ট্রিক্টেড করার ব্যাপারটা তারা খুব চিন্তা ভাবনা করছে। সো অ্যাসাইলাম তো ধরেন আমেরিকার যে সাংবিধানিক এক ধরনের মানে এটা কনভেনশনে আমেরিকা সাইন করেছে যে অ্যাসাইলিদেরকে এটা স্ট্রিক্ট করার জন্য। এই জন্য বলছে যে কারণ বর্ডার দিয়ে লক্ষ লক্ষ লোক এন্টার করেছে, এবং আমাদের এখানে বর্ডার স্টেটগুলোতে ডিটেনশন সেন্টারগুলো ভর্তি ইমিগ্রেন্টদের, যারা বর্ডার পাস করে এসছে, ইলিগালি এন্টার করেছে, ওনারা ডিটেনশন সেন্টার রয়েছে। এটা রিসেন্ট কিছু না, এটা বেশ কিছুদিন ধরে এটা করতেছে। এবং আমেরিকার বিগ একটা ফান্ডিং দিতে হয় ওই ডিটেনশন সেন্টারে। একটা লোকের যদি রাখতে হয়, ও গভর্নমেন্টের অ্যাটলিস্ট $300 to $400 পার ডে স্পেন্ড করতে হয়।
তো এই যে এক্সপেন্স, তারপরে সিকিউরিটি ম্যানেজ করতে হয়, তারপরে ওখানে এক্সট্রা ওদের ফুড, ওদের এভরিথিং দিতে হয় যতদিন ডিটেনশনে থাকে। সো এগুলো একটা এক্সট্রা বার্ডেন গভর্নমেন্টের ইয়ের উপর, পাবলিক ফান্ডের উপর। তো এই সব দিকে ইয়ে করে ওরা মনে করছে যে এটাকে স্ট্রিক্ট করবে। এটা অ্যাসাইলামকে কখনোই বাদ দিতে পারবে না। অ্যাসাইলাম এই লটা এখানে থাকবে। যেটা ওনারা করবে যে কতগুলো আছে যে ইমিগ্রেশন অফিসে যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা করা হয়, ইমিগ্রেশন অফিস ওটা অ্যাকচুয়ালি দুইভাবে ইয়ে করে। একটা হচ্ছে যে আইদার এই কেসটা ওনারা গ্রান্ট করে দেয় যদি ওনারা মনে করে, আর যদি মনে করে যে গ্রান্ট করতে পারছেন না তাহলে এটাকে ডেফার্ড করে দেয় জাজের কাছে। এবং এতগুলো কেস জাজেরা সংখ্যায় কম এবং সো মেনি অ্যাপ্লিকেন্টস আর ওয়েটিং, সো ওয়েটিং লিস্ট এখানে 2, 3, 4 বছরও আছে কেসের শুনানির ডেট পাওয়ার জন্য। সো এই সময়টা অ্যাসাইলাম সিকাররা দেখেন, যদি তারা এখন ওরা যেটা বলতেছিল গত এক্সিকিউটিভ অর্ডারে যে ক্যাচ অ্যান্ড রিলিজ যে এই পলিসিটা আছে ইমিগ্রেশনের কাছে, কারণ যদি আপনাকে কেউ ধরে, তাকে কেউ স্পন্সর পেলে অথবা কোনো বন্ড কেউ দিলে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তাহলে এই এক্সপেন্সটা গভর্নমেন্টের উপরে আসতো না। কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে এটা একটু বেশি দেখতেছি আমরা, যে এই ক্যাচ অ্যান্ড রিলিজটা ওনারা কমে গেছে। এবং উনি তো গত এক্সিকিউটিভ অর্ডারে উনি বলেছে ক্যাচ অ্যান্ড রিলিজ এই পলিসিটা বন্ধ করে দিচ্ছেন। সো এই জিনিসটা এখনো মনে হয় এই বহাল আছে। এই ক্যাচ অ্যান্ড রিলিজটা না করার জন্য আপনাকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে যারা ধরা পড়ে আছে অলরেডি, ওই ডিটেনশন সেন্টারে থেকে আপনাকে পুরো কেসটা চালিয়ে নিয়ে যেতে হবে। মানে আপনি যদি উইন করেন তাহলে আপনি রিলিজ পাবেন। কিন্তু আরেকটা কথা, আপনি উইন করলেন কিন্তু গভর্নমেন্ট অ্যাপিল করলো, তখনও আপনি রিলিজ পাবেন না আনটিল অ্যাপিল ইজ ডিসাইডেড। সো এটা একদিকে বার্ডেনসাম ফর গভর্নমেন্ট ফাইন্যান্সিয়ালি, এবং এটা অলসো যারা অ্যাসাইলাম সিকার তাদের জন্য এটা অনেক ডিস্টার্ব, মানে মেন্টাল সাইকোলজিক্যালি অনেক বেশি ডিস্টার্ব হয়, কারণ উইন করার পরেও তারা ওখান থেকে ছাড়া পাচ্ছে না। আপনার একটা ফোন আসছে, একটু ফোনটা নেই। দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে ফোন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার সিটিজেনশিপ পরীক্ষা হয়ে গেছে এখন গত মাসের 24 তারিখে। এখন এটা শপথের চিঠিটা কতদিন ওরা আসলে পাঠায়, এটা আমি একটু জানার জন্য। গত মাসের 24 তারিখ হলে বেশি দিন আসলে হয়নি, এটা 1 মান্থসও লাগতে পারে, 2 উইকস থেকে 1 মান্থ লাগে, সামটাইমস 6 উইকসও লাগে। আর যদি কারো ব্যাকগ্রাউন্ড চেকের এই ইয়েতে যায় তাহলে এটা লঙ্গার টাইম লাগে। সো আরেকটু ওয়েট করেন, যদি 1 মাসের বেশি হয়ে যায় তখন আপনি কল করতে পারেন ইমিগ্রেশনকে, যে আপনার অথবা কোনো লোকাল অফিসে যে কথা বলতে পারেন। এটা নরমালি তো তারা মানে পরীক্ষার সাথে সাথেই পাস করলেন না ফেল করলেন দিয়ে দেয়। হ্যাঁ, সেটা না, উনি বলছে যে ওথের ডেট, উনি পাস করেছে ফেল করেছে উনি পেয়ে গেছে, ওথের ডেটটা আসলে ডিপেন্ড করে। এটা অনেক সময় 2 উইকস এর মধ্যে পাওয়া যায়, অনেক সময় 4 উইকস 6 উইকস লাগে। এমনও তো দেখলাম যে একজন একদিন বললেন যে ওনার 6 মাস পরে ওরা ক্লিয়ারেন্স, 6-7 মাসও লাগে। ওই যে ক্লিয়ারেন্স যদি যদি আপনাকে ব্যাকগ্রাউন্ড চেকে ফেলে দেয় তাহলে ব্যাকগ্রাউন্ড চেক, আরেকটা হচ্ছে, একটা হচ্ছে নরমাল ব্যাকগ্রাউন্ড চেক, আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড চেক। এখন এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড চেক হলে ইট ক্যান এক্সিড, এটা তো অনেক কিছু তারা চেক করে, ইনক্লুডিং আপনার অ্যাক্টিভিটিজে তারা চেক করে। হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে যে রিসেন্টলি মানে অনেক ইমিগ্রেশন অফিসার, আমরা তো সবসময় যাই, তো বলতেছে যে এখন নাকি ওনাদের একটা ইনস্ট্রাকশন আছে যে মুসলমানদেরকে ইয়ে দেওয়ার আগেই, সিটিজেনশিপ অথবা কোনো কিছু ডিল করার আগেই সুপারভাইজারের সাথে আলাপ করতে হবে। সো দিস ইজ লিটল seems little discriminatory. Is it true? আমার এটা একজন অফিসারের সাথে কথা বলেই এটা আমি ফাইন্ড আউট করেছি। সো আচ্ছা, ওদের ইনস্ট্রাকশন আছে উপর থেকে এবং টাইট করার জন্য বলতেছে। মানে এটা যদি এই রকম হয় তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি ডিসক্রিমিনেটরি। বাট এটা অবশ্যই ডিসক্রিমিনেটরি, এবং এটা যদি কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা যে কোনো কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন। হ্যালো। জি, হ্যালো।
আমি সিটিজেন হইয়া আমার আম্মার লাগি অ্যাপ্লাই করছিলাম। জি অ্যাপ্লাই করার পরে সবটা ডিসেম্বরের 1 তারিখ সব কাগজপত্র পঞ্চায়েত সপ্তাহ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো উত্তর আর না দেন। এমবেসি ডেট কোনদিন উঠতা কি না উঠতা। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন লাগে অনেক ধন্যবাদ। ডিসেম্বরের 1 তারিখ আসলে বেশি সময় হয়েছে না, ইউজুয়ালি 3 থেকে 4 ডিসেম্বরের এক মাস তারিখ লাগে। আমি সব রেকর্ড দিলাইছি, জি জি পঞ্চায়েত যতটা থাকে সবটা দেওয়া শেষ, এখন পর্যন্ত কোনো আর কিছু জানাইছে না। জি ডিসেম্বরের 1 তারিখটা কি ইউজুয়ালি এটা 4 মাসও লাগতে পারে। ওকে, সো আপনার এনভিসিটা কি একটা সিটি ফাটার লইব, তারা ফাটাইবো যে আপনার এটা প্রসেস হয়ে গেছে, আপনি বাংলাদেশে আমরা ফাটাই দিলাম কাগজ। একটু ওয়েট করো, ডিসেম্বরের 1 তারিখ বেশি দিন আসলে হইছে না। ওকে, 3-4 মাসও লাগেই তার প্রসেসিং করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যেটা আলোচনা করছিলাম আপনার সাথে সেটা হলো যে এই আপনি যেটা ডিসক্রিমিনেটরি, আরেকটা জিনিস যেটা যে আপনি তো বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশে আটকা পড়েছিলেন তাদের মুক্তির ব্যাপারে আপনি বিভিন্ন ডিটেনশন সেন্টারে গিয়েছিলেন। ওইসব ডিটেনশন সেন্টারের অবস্থা কি এখন, এখন কেমন বাংলাদেশে আছে ওইসব? অনেক বাংলাদেশি এখনো রয়েছে, অনেকেই আসলে আমি একটু বলতে চাই এটা জেনারেলি আমাদের বাংলাদেশিদের জন্য, যে প্রথমে ওনারা যখন এন্টার করেন তখন আসলে ওনারা লয়ার নেন না, আচ্ছা এবং অনেকেই মনে করেন যে ও আমেরিকাতে ঢুকবো বলবো আর বের হয়ে যাবো, এরকম একটা ভাব। আসলে ওনারা জানেন না, ওনারা একটা লয়ারের পরামর্শ নিলে ওনাদেরকে এই সিচুয়েশনে যেতে হয় না। আমরা ওখান থেকে লোক বের করে নিয়ে আসছি এবং আমরা অ্যাপিলও কেস জিতেছি ওখান থেকে, যারা প্রথম ইয়েতে ইমিগ্রেশন জাজের কাছে ওনারা কেস হেরে গেছেন, এবং পরে আমি অ্যাপিল করে বিআইএ থেকে সেই কেস উইন করার পরেও তারপরে ক্লায়েন্টরা কি বলবো, ইটস লাইক ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি যখন একবার একটা কেসে হেরে যান তারপরে কেসটা উইন করা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর আস, বুঝছেন না? সো বিগিনিং থেকে অ্যাটর্নি নেওয়া ভালো, এবং একদম ধরা পড়ার সাথেই বলতে হয় যে আমার অ্যাটর্নি আছে, আমি এই অ্যাটর্নি আমি অ্যাটর্নি না আসলে আমি কিছু বলবো না। আচ্ছা, আপনার সাথে একটা যে আপনি লয়ার, আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই ড্রিম অ্যাক্ট যেটা ঢাকা ঢাকা তো ট্রাম্প বলেছেন যে আমি কোনো চেঞ্জ করতে পারবো না, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট। আমাদের বাংলাদেশিতেও অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা ড্রিম কিভাবে ঢাকাতে অ্যাপ্লাই করা আছে। সো এই বিষয়ে আপনার মানে আপনি কিছু বলবেন কিনা? ঢাকাতে এখনো পর্যন্ত টাচ করে নাই, যদিও বলেছিল উনি আসার 100 দিনের মধ্যে এটা বাতিল করে দিবে, বাট এখনো আসলে উনি এই মানে খুব রিসেন্টলি উনি হি বিকেম প্রেসিডেন্ট লাইক জানুয়ারির 20 তারিখ থেকে এখন পর্যন্ত এত কিছু এত সমস্যার মধ্যে উনি জর্জরিত হয়ে গেছে, লাইক কোনটা ছেড়ে কোনটা ধরবেন, টু মেনি থিংস একসাথে নিয়ে নিয়েছেন। এবং ইমিগ্রেশনটা ওনার এজেন্ডাতে প্রথম উনি মনে করেছে দিস ইজ দ্য টপ প্রায়োরিটি, বাট এটা ছাড়াও আমাদের আমেরিকার অনেক আদার ইস্যু ছিল যেগুলো টপ প্রায়োরিটি হতে পারতো, ইমিগ্রেশনটা এটা না নিয়ে। ইমিগ্রেশন এই জিনিসটা হওয়ার ফলে লোকজনের মধ্যে ভীতির সঞ্চার করেছে। ইভেন ইউনাইটেড স্টেটস সিটিজেন যারা গ্রিন কার্ড হোল্ডার, আমরা অসংখ্য ফোন কল পাচ্ছি যে ওনারা কি করবেন, ওনারা এখান থেকে ওখানে যাবেন কিনা, মুভ করবেন কিনা, কেউ হয়তো হজ করতে ওমরা করতে যাচ্ছিলেন, ওনারা যাবেন কিনা, কেউ অন্য জায়গায় যাচ্ছিলেন রিলিজিয়াস পারপাস অথবা ফ্যামিলি ভিজিট, এগুলোর জন্য সবাই থমকে গেছেন যে সবাই ক্যান্সেল করতেছেন যাবে কিনা। তো এই জিনিসগুলোর জন্য মানে আমি মানে একটা দেশের যে কোনো দেশের জন্য এটা একটা ভালো জিনিস না যে দেশের জনগণ ভীতির মধ্যে আছেন, ইনসিকিউরিটিতে ভুগছেন। আপনি ট্রাম্প বা হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রায়োরিটি হচ্ছে যারা ক্রিমিনাল এলিয়েন্স তাদেরকে ডিপোর্ট করা। সো ক্রিমিনালের সংজ্ঞাটা কি আপনার? হু আর দ্য ক্রিমিনালস? ক্রিমিনাল উনি যেটা বিগিনিং এ বলেছিলেন, আমাদের কমিউনিটিতে অনেক লোক আছে যাদের হয়তো এখন কোনো স্ট্যাটাস নেই, আনডকুমেন্টেড, কেউ কেউ হয়তো ডিপোর্টেশন নিয়েও বসে আছে কেউ, কিন্তু উনি যেটা বলছেন যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্রিমিনাল এলিয়েন্সদেরকে রিমুভ করা। ক্রিমিনালটা কি? ক্রিমিনাল উনি যেটা তখন বলেছিল যে সিরিয়াস ক্রাইম, এই জিনিসটা ওইটার মধ্যে হয়েছে যে যারা ড্রাগ অফেন্সের সাথে রিলেটেড এবং কনভিক্টেড হয়েছে, যারা গ্যাং অফেন্সের সাথে জড়িত ওগুলো ওইটা, এবং ভায়োলেন্স ক্রাইম,
এই জিনিসগুলো এবং ডোমেস্টিক ভায়োলেন্স মানে খুব হ্যাঁ খুব ডোমেস্টিক ভায়োলেন্স খুব সিরিয়াসলি বলে, বাট এনি আদার ভায়োলেন্স ক্রাইম উনি তখনও এই জিনিসগুলো ডিটেলস বলেন নাই। এটা আমরা শুনেছি 4-5টা এই ক্রাইমের কথা উনি বলেছেন, যাদেরকে এগুলোতে কনভিক্টেড আছে ওনাদেরকে পাঠাবেন। সো উনি এমফেসিস করেছিল এই 4-5টা ক্রাইমের। পরে আমরা দেখেছি বিভিন্ন স্টেটে অনেকে ভায়োলেশনের জন্য অনেকে ডিটেনশনে রাখা হয়েছে। সো এটা আসলে যেহেতু এক্সিকিউটিভ অর্ডারটা খুব নিউ ছিল, এর এক্সপ্লেনেটরি ইয়েতে আমরা যেতে পারি নাই, তার আগেই এটা স্টে অর্ডার গ্রান্ট হয়েছে জাজের। সো এই জিনিসগুলো আসলে ক্লিয়ারলি বলতে পারছি না আমরা এখন। মানে আমাদের কমিউনিটির লোকজনের কি ধরনের সতর্কতা নেওয়া উচিত এই বিষয়টা আলোচনা করব আপনার সাথে একটু পরে। আপনার আরেকটা ফোন চলে আসছে। হ্যাঁ দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি এই আলোচনায় অংশ নিন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আমার গ্রিন কার্ড আছে, আমি এখানে গ্রিন কার্ড হোল্ডার। তো আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি লাস্ট ইয়ার জুনের 10 তারিখ। তো আমার ওয়াইফের এখন ভিসা পেতে এখানে দুইটা ভিসা বলে কিনে দুইটা ডেট, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে something like waiting processing, next further processing এর জন্য। শুনতে পাচ্ছি তো আপনার কথা পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ হ্যালো। আরেকটু ফোনটা একটু দূরে, ফোনটার মুখ থেকে একটু সরিয়ে কথা বলেন। হ্যাঁ জি, হ্যালো। জি বলেন, এখন বলেন। হ্যাঁ হ্যাঁ জি, আমি অ্যাপ্লাই করছি আমার ওয়াইফের জন্য, আমি গ্রিন কার্ড হোল্ডার। তো গত বছর জুনের 10 তারিখে আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্রুভ হয়েছে, এন্ড দেন অক্টোবরে অ্যাপ্রুভ লেটার আসছে। তো ওখানে ভিসা বুলেটিনে বলছে ভিসা চেক করার জন্য স্ট্যাটাস। তো ভিসা বুলেটিনে বলা আছে আমি জুনের যেহেতু 10 তারিখে করছি 2016-তে, ভিসা বুলেটিনে দেওয়া আছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকশন ফাইনাল অ্যাকশন যারা আছে যাদেরকে ভিসা দিচ্ছে এদের, আর একটা লিস্ট আছে মেবি ফার্দার প্রসেসিং। সো ফার্দার প্রসেসিং লুক লাইক লাস্ট 4 months it's like stable, like it's not moving, but final action that is moving. Like I work it's since like October, it looks like November 15, 2015, whoever applied for the family sponsoring, and they get it's still like আচ্ছা ওনার হচ্ছে উনি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছি ভাই প্রশ্নটা, আপনি তো আমাদেরকে ইনফরমেশন অনেক কিছু বলছেন, কিন্তু আসলে আপনার প্রশ্নটা কি সেটাই। ওনার প্রশ্ন হচ্ছে ওনার ওয়াইফ আমি বলতেছি আপনাকে, ওনার প্রশ্নটা হচ্ছে ওনার ওয়াইফ গ্রিন কার্ড, উনি গ্রিন কার্ডধারী, ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন। 4 মাস অ্যাপ্লাই করার পরে 4 মাস না 6 মাস পরে ওনার ওয়াইফের একটা অ্যাপ্রুভাল আসছে। অ্যাপ্রুভাল মধ্যে আছে ইমিডিয়েট অ্যাকশন আর একটা আছে জেনারেল অ্যাকশন। না ওটা ভিসা বুলেটিনে থাকে আর কি, ফাইনাল অ্যাকশন অথবা উনি ইউজুয়ালি জুন 10, 2016 উনি অ্যাপ্লাই করেছি। ইউজুয়ালি গ্রিন কার্ড হোল্ডারদের 17 months to 2 years লাগে, ঠিক আছে? তো আপনার এখনো 17 months হয় নাই, not even 1 year, you still have to wait. Okay, another question. So in that with the green card, now this petition, can I go for visit Bangladesh, and then is there any problem to come back here again? No, you have a green card, you're fine, and Bangladesh to kono banned list nai, so you can go and come back unless I don't know, আমি আপনার যতটুকু ইনফরমেশন দিয়েছেন সেটার অনুযায়ী বলছি। এর পিছনে যদি আপনার অন্য কোনো ইনফরমেশন থেকে থাকে যেটা আমি জানি না, সেই জন্য আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনার পার্সোনাল কোনো অ্যাটর্নি যদি থেকে থাকে তাদের কাছে আপনার পুরো ফ্যাক্টসটা ডিসক্লোজ করে তারপরে ওনাদের থেকে পরামর্শ নিতে। যদি আপনি যতটুকু আমাকে ইনফরমেশন দিয়েছেন এর বাইরে অন্য কোনো ইনফরমেশন না থাকে, আপনার যদি কোনো ক্রিমিনাল অ্যারেস্ট না থাকে, কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং না থাকে, তাহলে ইউ আর সেফ টু গো। বাট যাদের কোনো রকমের ক্রিমিনাল কনভিকশন আছে, অ্যারেস্ট হয়েছে অথবা কোনো কিছু পেন্ডিং আছে, তাহলে তাদের আমি বলবো যে এই মুহূর্তে একটু স্টে করে তারপরে যাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার আরেক কিছু লোক জানতে চাচ্ছিলেন যে যারা আগে মনে আছে আপনার বহু আগে সিএসএস লোলাক সিএসএস এ যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের তো দে আর নট সাবজেক্ট অফ ডেপুটেশন রাইট, কিন্তু এদের মধ্যে অনেকে আবার সময়ের পরিক্রমায় গিয়ে হয়তো ওই সময় তো বহু আগে, ওই সময় কাগজে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে,
হয়তো এক নামে ওইটা হচ্ছে 1991 এ যেটা হয়েছিল, Right. পরে এটাই আবার অনেকে 2005 এও আবার এটাকে রিওপেন করেছে এবং রিঅ্যাপ্লাই করেছে। আচ্ছা সো তাদেরগুলো আবার ডিজিটালি করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা তো প্রশ্নটা আপনার প্রশ্ন না, আমার প্রশ্নটা হচ্ছে যে তারা জানতে চাচ্ছেন যে অনেকেই হয়তো আপনার ধরেন সিএসএস গুলোকে অ্যাপ্লাই করেছেন 92, 94, 95 এ, কিন্তু এরপরে তারা হয়তো অন্য কোনো প্রোগ্রামে গিয়ে সিটিজেন হয়ে গেছে, রাইট? সো এদের ব্যাপারে কোনো আছে কিনা? যদি আমরা আমাদের অনেকেই দেখতে পাই যে যদি কোনো রকম অল্টারেশন না করে, ফর এক্সাম্পল অনেকে নামের মধ্যে ডিফারেন্স করে, অনেকে হয়তো ডেট অফ বার্থে ডিফারেন্স করে, এই জিনিসগুলো যদি এইগুলো যদি ওনার ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার থাকে এবং উনি অন্য জায়গায় যে অ্যাডজাস্ট করে, এটা কোনো প্রবলেমেটিক জিনিস না। কিন্তু যদি উনি ডিফারেন্ট নামে অথবা ডিফারেন্ট কিছুতে থাকে, তাহলে উনি অবশ্যই একটা অ্যাটর্নির পরামর্শ নিয়ে নিজের সম্পূর্ণ স্টোরিটা ডিসক্লোজ করে তারপরে এটা সর্ট আউট করে নিতে পারে। এটা বেটার এখন দেন লেটার। আপনি যদি অ্যারেস্ট হন, ডিটেনশনে থাকেন, তারপরে এগুলো করতে যান, ইটস বিকামস ভেরি ডিফিকাল্ট, আর এটা অনেক স্ট্রেসফুল হয় ফ্যামিলির জন্য। সো রাদার আপনি যখন ভালো আছেন, ফ্রি আছেন, সর্ট ইট আউট প্রবলেম। এবং একটা আমাদের সবার জন্য, আমার দর্শকদের জন্য, যে যখনই আপনারা অ্যাটর্নির কাছে যাবেন, প্লিজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু অ্যাটর্নিকে জানাবেন। আপনি যদি পুরো ইনফরমেশনটা না দেন, তাহলে অ্যাটর্নি মানে হাফ ডার্কে থেকে কাজটা করতেছে, পরবর্তীতে যে আপনি এই প্রবলেমটা ফেস করবেন। তো যারা এটা কি মানে কারেক্ট করা ঠিক সে অ্যাবাউট একজন সিটিজেন হয়ে গেছেন, উনি কি এখন চাইলে কারেক্ট করতে পারবেন তার ব্যাকগ্রাউন্ড যেটা আগে যেটা দিয়েছেন? এটা কারেক্ট করা যায়, দ্যাট ইজ দ্য ওয়ে। ওকে, আপনার আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্ন নেওয়ার পরে আমরা একটু আলোচনা করব। দর্শক, আপনার প্রশ্ন, আপনার নাম এবং পরিচয় বলে তারপর প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি আসলে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো জি, আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছি অলরেডি 1 বছর কয়েক মাস হলো, 1 বছরের বেশি হলো। আমি সব পেপার লাস্ট নভেম্বরের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন কতদিন লাগতে পারে তাদের? এখন পর্যন্ত তারা কোনো রিপ্লাই দেয় নাই, কতদিন লাগতে পারে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, আপা শেষ করি তারপরে। আর একটা প্রশ্ন হলো যে আমার ছোট একটা ভাই আছে, ওর বয়স এখন 20 বছর, 21 বছরের নিচে পড়ে। যদি আব্বা আম্মাকে 2-3 মাসের মধ্যে ভিসা পায়, যদি আসে, তারা অ্যাপ্লাই করলে কি আমার ওই ভাইটা আসতে পারবে নাকি? এই দুইটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নের উত্তরটা তাহলে আমরা একটা ছোট বিরতির পর, উনি আমাদের সাথেই থাকুক, আমরা প্রশ্নের উত্তরটা দেব বিরতির পর। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, টেলিভিশন দেখুন, উনি উত্তর দিবেন আপনার। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। আমি অ্যাটর্নি ইশরাত সামি। 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases, and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York 10007. Phone 212-962-5555. দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আমার সাথে আছেন ব্যারিস্টার ইশরাত সামি, উনি একজন অ্যাটর্নি, ইমিগ্রেশন অ্যাটর্নি। ব্যারিস্টার ইশরাত সামি, আপনাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার অনেক দর্শক দেখছেন এবং তারা ফোন করছেন। আপনার কাছে সর্বশেষ যিনি ফোন করেছিলেন তার একটা প্রশ্ন ছিল, উত্তরটা আগে জেনে নিই। প্রশ্নের উত্তরে উনি বলেছেন নভেম্বরে উনি ওনার মা বাবার জন্য সবগুলো কাগজপত্র জমা দিয়ে দিয়েছে এখানে, তো এনভিসি এখনো কিছু জানায় নাই। তো এটা ইউজুয়ালি এনভিসি
NVC টা কি আপনার? ন্যাশনাল ভিসা সেন্টার। ভিসা সেন্টার। ওনারা 3 থেকে 4 মাস লাগে ওনাদের প্রসেসিং এখানে শেষ হলে ইয়েটা দিতে। উনি নভেম্বরে দিয়েছে, সো উনি সুন একটা চিঠি পাবে। নভেম্বর ডিসেম্বর, এখন মার্চে আসছে আমরা, জি জি। তো উনি ইন্টারভিউ ডেট পেয়ে যাবে ওনার বাবা মার জন্য। এবং সেকেন্ড প্রশ্নটা ওনার ছিল, ওনার ভাই 20 বছরের এবং মা বাবার যদি ভিসা হয়ে যায় এবং ভাই 21-এর নিচে থাকে, মা বাবা দিয়ে অ্যাপ্লাই করবেন কিনা। ওনার দুইটা জিনিস, একটা হচ্ছে যে উনি অবশ্যই মা বাবা যদি বাচ্চারা 21-এর নিচে থাকে এবং এসে চলে আসে মা বাবা এখানে, মা বাবা অবশ্যই বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং আমাদের যে দর্শক যিনি ফোন করেছে উনি নিজেও অ্যাপ্লাই করতে পারে ভাইয়ের জন্য। দুইটা জিনিস আমি বলবো যে দুইভাবে করা ভালো, কারণ একটা হচ্ছে যে মা বাবা অ্যাপ্লাই করলেও এটা বাচ্চাটার আসতে আসতে বেশ সময় লাগবে, ততদিনে উনি ওই যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে যে 2 ইয়ার্স গ্রেস পিরিয়ড পায়, এই বাচ্চাটা ওই গ্রেস পিরিয়ডটা পার হয়ে যাবে। সেজন্য ওর বাবা সিটিজেন না হওয়া পর্যন্ত ওনার অ্যাপ্লিকেশনটা অত তড়িৎ গড়িত এটা হবে না। ভাই অ্যাপ্লাই করে দেওয়া আমার মনে হয় দুই দিকে করা ভালো। মা বাবা আসলে করলো, এখন উনি নিজে করে দিক, এখন নিজে করে দিক এবং পরে মা বাবা, কারণ আমরা এই যে শুনতেছি ভাই বোনের অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে অনেকদিন ধরে, যদিও শুনতেছি। ওই প্রসঙ্গে আসতেছি আমরা। হ্যাঁ, তো আমরা একটা প্রশ্ন নিয়ে আরেকজন বসে আছেন লাইনে। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি কি প্রশ্ন করতে পারি এখন? জি জি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমার বাবা মা এখানে আসছে 2015-এ, তো আমার বোন একজন আছে 18 বছরের নিচে। তো আমার মা নভেম্বরের শেষের দিকে অ্যাপ্লাই করছে 2015-এ। জি, আপনার প্রশ্ন বুঝি নাই, কি বললেন আপনি? একটু জোরে বলেন। হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলেন, আপনার প্রশ্ন বুঝতে পারিনি আমরা। হ্যালো, তো আমার বোন আসছে 2015-এ। 2016-এ আপনার আব্বা আম্মা আসছেন, 15 নভেম্বরে। 2015-এ আমার আম্মু আসছে আমেরিকাতে, তো উনি আসার পরে 2015। আপনি একটু জোরে কথা বললে আমরা শুনতে পাবো বোন, একটু জোরে, টিভির সাউন্ডটা কমিয়ে একটু জোরে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো। হ্যালো, হ্যাঁ, তো 2000। হ্যাঁ, লাইন কেটে গেছে বুঝি এটা। আচ্ছা, Okay. যাই হোক, তো এখন এই যে ফ্যামিলি স্ট্যাটাস ভিসা টিসা কি যেটা শোনা যাচ্ছে এখন যে পরিবার পরিজনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, এটা নাকি বন্ধ করার একটা কিছু, এটা অবশ্য আগ থেকেই তো অনেকেই হ্যাঁ, এটা বিভিন্ন সময় হচ্ছে কথা যে হচ্ছিল। যারা ভাই বোনের জন্য, ফ্যামিলি মানে ওয়াইফ অথবা বাচ্চাদের জন্য না, যারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করবে, এটা অনেক 2-3 বছর ধরে এটা আমরা এটা ইউএস কংগ্রেসে 2014-এ একবার বিল উঠেছিল জি। যে ভাই বোনের অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দেবেন, কিন্তু আসলে এটা শেষ পর্যন্ত ইয়ে হয় নাই, প্রসিড করে নাই। এখনো এটা কথা বলতেছে যে এটা বন্ধ করে দেবে, কিন্তু বন্ধ করলেও তো যারা এই প্রশ্নটা আমরা অনেকগুলো ফোন কল পাচ্ছি এই বিষয়ে। তো আমি এটা সবার উদ্দেশ্যে জেনারেলি বলছি, যারা অলরেডি আপনারা অ্যাপ্লাই করে দিয়েছেন তাদের ইয়ে হওয়ার কোনো কারণ নাই, উদ্বিগ্ন হওয়ার। কারণ এই অ্যাক্টটা যদি পাশ করেও এটা পিছনের কেসগুলোকে এফেক্ট করার সম্ভাবনা খুব কম, এটা হচ্ছে যে। কিন্তু আমরা যেটা দেখেছি, ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি শুরু করেই একদম 3টার সময় পাশ করে 5টা থেকে এনফোর্স করা শুরু করেছে। সেই জিনিসটা যদি হয় তাহলে কিছু বলতে পারছি না, বাট আপাতত এটা তো ইউএস কংগ্রেসে পাস করতে হবে। হ্যাঁ, অবশ্যই বোথ হাউসে পাস করতে হবে, প্লাস গভর্নমেন্ট প্রেসিডেন্টের সাইনও লাগবে। সো তারপরে আপনার একটা প্রশ্ন চলে আসছে। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটা হইতেছে, আমার মা আসছিলেন গত বছরে। হ্যাঁ, উনি এসে চলে গেছেন, ওনার গ্রিন কার্ড আছে।
এখন উনি বাংলাদেশে চলে গেছেন, তো এখন গ্রিন কার্ড থাকাকালীন আমি শুনছি যে 1 বছরের ভিতরে নাকি চলে আসতে হয়। তা আমার প্রশ্ন হলো, উনি কি 1 বছরের যদি চলে যায় তাহলে কি উনি আর আসতে পারবে না? দুইটা এটা হচ্ছে, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। একটা হচ্ছে যে উনি গ্রিন কার্ড হোল্ডাররা ইউজুয়ালি দেশের বাইরে 1 বছরের কম সময়, আমরা অ্যাডভাইস করি 11 মাসের মধ্যে চলে আসা বেটার। আর যদি ওনার 11 মাস হয়ে যায় এবং কোনো কারণে উনি যদি অসুস্থ হয়ে থাকেন অথবা ফ্যামিলিতে কোনো কেউ মারা যান অথবা কোনো কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে উনি যদি টাইমটা পাস করে যায় তখন উনি এক্সপ্লেনেশন দিয়ে এটা করতে পারে। বাট এটা ওনাকে কষ্ট হবে, ট্রাবল ফেস করতে হবে। বাট এখানে যদি চলে আসে ডাইরেক্ট ফ্লাই করে ইউএসএতে, তখন এয়ারপোর্টে যদি ওনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তখন উনি অ্যাটর্নির বলতে পারে যে আমার অ্যাটর্নির সাথে আমি কথা বলবো, এবং অ্যাটর্নিরা যদি সে সময় আপনারা যোগাযোগ করেন তখন এটা ফিক্স করে দিতে পারে। একটা জিনিস হলো যে ইমিগ্রেশন একটা ফর্ম দেয়, ওই যে গ্রিন কার্ড করার ফর্ম, যে 2 ইয়ার্স এক্সটেনশন, এটা I-131, যেটা করা অ্যাডভান্স প্যারোল নিয়ে চলে যাওয়া 2 ইয়ার্স এর পারমিট নিয়ে। সো এটা করে যদি আপনার এমার্জেন্সি দরকার থাকে যে আপনি দেশের বাইরে থাকবেন 2 বছর, তখন এটা করে যাওয়া ভালো। কিন্তু এটা করার এটার একটা ব্যাকফায়ার করবে যে আপনি যে 2 বছরের জন্য যাচ্ছেন সেই 2 বছর আপনি তাহলে আপনি আবার তারপরে থেকে আপনার কাউন্ট হবে সিটিজেনশিপের জন্য। সো এটা আপনার সিটিজেনশিপকে ডিলে করে। না, একটা জিনিস হলো যে ইদানিং নাকি ইমিগ্রেশন যারা এরকম দেশে গিয়ে বেশিরভাগ থাকেন এবং ফেরার সময় একটা ফর্ম দিয়ে বলে যে সই করে তোমার তো গ্রিন কার্ডের দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা অনেকগুলো কেসে হচ্ছে। কারণ হচ্ছে ওনারা বলতেছে যে আপনারা এটাকে গ্রিন কার্ডটা হচ্ছে এখানে আপনি রেসিডেন্ট, এখানে থাকবেন সেই জন্য দেওয়া। আর অনেকেই দেখা যায় যে ওনারা বেশিরভাগ সময় ওনাদের দেশে থাকেন এবং ভিজিটে বছরে 1 বা 2 বার কিছুদিনের জন্য আসেন। তখন ইমিগ্রেশন এটাকে এই জন্য নিয়ে নিচ্ছে, বলতেছে যে আপনারা এটাকে ভিসা হিসাবে ইউজ করছেন রাদার দেন এখানে রেসিডেন্সি কার্ড ছাড়া, যেটা আপনি ইউজুয়ালি আপনি এমবাসিতে গেলে ভিসা নিতে পারেন। সো আপনার এটার দরকার নেই, আপনি এটা ক্যান্সেল করে দেয়। অ্যাকচুয়ালি ক্যান্সেল ওনারা করতে পারে না, ওনারা একটা পেপার দিয়ে দেয় এবং আপনাকে রিমুভাল প্রসিডিং এ থ্রু দিয়ে যাইতে হয় কোর্টে, যেটা আপনি যদি কোর্টে প্রমাণ করতে পারেন যে আপনার কোনো সমস্যা ছিল সে সময় এবং আপনি সেই সমস্যাগুলো সমাধান করে এখন এখানে স্টে করবেন পার্মানেন্টলি এবং সেই এভিডেন্স প্রডিউস করা হয়, তাহলে এটা কোর্টের মাধ্যমে সেটেল করা যায়। একটা ফোন আসছে আপনার। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাবা মা আসছে 2015 এপ্রিল মাসে। তো ওনারা আসার পরে গ্রিন কার্ড পাওয়ার পরে আমার ছোট বোন আছে 18 নিচে, ওর জন্য অ্যাপ্লাই করছে নভেম্বরের 15। তো ওনারা অ্যাপ্লাই করার পরে 2015 ওনারা পাইছে 3 মাস পরেই অ্যাপ্রুভাল লেটার আসছে আর কি 2016 মার্চে। তো এখন 2017 মার্চ 1 বছর হয়ে গেছে অ্যাপ্রুভাল আসার পরে, বাট আমরা কোনো নেক্সট কোনো ইমেল পাই নাই যে আমরা প্রয়োজনীয় কাগজপত্র বা ভিসা ফি এগুলা পে করার জন্য। তো আমি জানতে চাচ্ছি আসলে এটা কি কোনো সমস্যা বা কত সময় নিবে? নো, কোনো সমস্যা। এইটা আমি জানতে কেসটা যদি আপনি বললেন অ্যাপ্রুভাল হয়ে গেছে, অ্যাপ্রুভাল হয়ে গেলে, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন? আপনার কেসটা আপনি বলছেন অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার বোনটা 18 বছর, এখন আপনি যেই প্রথম চিঠিটা যেখানে আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং ফিস দিয়েছিলেন সেখানে আপনার ওখানে একটা কেস নাম্বার থাকে, ওই কেস নাম্বারটা আপনি uscis.gov ওখানে গিয়ে কেস স্ট্যাটাসে যে এই নাম্বারটা দিলে আপনাকে এক্স্যাক্টলি বলে দেবে আপনি কোন ইয়ের মধ্যে আছেন। সো এটা আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পারেন অথবা USCIS কে চিঠি লিখেও জানতে পারেন। বাট আমার মনে হচ্ছে 1 বছর ইটস নট টু লং, আপনাকে আরো কিছু দিন ওয়েট করতে হবে। আরেকটা জিনিস যে ওনার বোন যে উনি তো এখানেই আছে বোধহয়, নো, বাংলাদেশে মনে হয় 18 বছর বলছে অ্যাপ্রুভাল করছে। ওকে, সো 18 বছর বাংলাদেশে বাবা মা যদি এখানে চলে আসে, কেস অ্যাপ্রুভ হয়ে যায়, এটা কি ইমিডিয়েট হিসেবে আসবে না? দেরি হবে? অ্যাপ্রুভ হচ্ছে ওনার আব্বা আম্মা এখানে আসার পরে অ্যাপ্লাই করেছে এবং ওখানে বলছে কেসটা অ্যাপ্রুভ হয়েছে, যেহেতু 18 বছর ইটস গোইং টু টেক সময় লাগবে। আচ্ছা। ওকে, সো আমরা যে জিনিসগুলো আরেকটা জিনিস জানতে চাই যে ফ্যামিলি স্ট্যাটাসে এখন যারা বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা ভাই বোনের জন্য বা আত্মীয়ের জন্য, এখন এগুলোর মানে অ্যাডভান্স হচ্ছে কেমন? আপনার ব্যাকলগ
হ্যাঁ, ব্যাকলগ অনেক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ইমিগ্রেশনের এখন ওনারা ফোকাস করতেছে বর্ডারে, ওনারা ফোকাস করছে ডিটেনশনে যারা আছে এবং যারা অ্যাসাইলাম এগুলোতে আছে, যেগুলো কেসগুলো ওনারা ডিসাইড করবে, কারণ ইনল্যান্ডের সমস্যা নিয়ে ওনারা বেশি ফোকাস করছেন। দেখে একটু স্লো যাচ্ছে, বাট নট দ্যাট স্লো। এখন আগে তো ধরেন 10-12 বছর লাগতো ভাই বোনকে অ্যাপ্লাই করে আনতে, এখন কি সেম? এখনো ওরকমই লাগতেছে, একটু অল্প একটু বেশিও লাগতেছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা এক্সপায়ার করার কোনো সুযোগ আছে কিনা? ভাই বোনের অ্যাপ্লিকেশন ইউজুয়ালি নাই, আনলেস মা বাবা যদি অ্যাপ্লাই করে কোনো বাচ্চার জন্য। এবং আমি আপনাকে উদাহরণ দিতে পারি যে আমাদের এরকম একটা কেস এসেছিল, মা অ্যাপ্লাই করেছিল ছেলের জন্য, ছেলে ওভার মানে 21 না, আন্ডার 21 ছিল, এবং এটা একটু সময় লাগার কথা ছিল মা অ্যাপ্লাই করার থেকে আসা পর্যন্ত। তখন আমরা যখন বুঝতে পারলাম আমাদের ক্লায়েন্টের ক্যান্সার হয়ে গেছিলেন এবং উনি মারা যাবে এরকম ডাক্তার থেকে আমরা চিঠি পেয়েছিলাম, তখন সেটা দিয়ে আমরা যখন রিকোয়েস্ট করেছিলাম এইরকম কেসে ওরা আর্লি দিয়ে দেয়। সো আমার এরকম 2-3টা কেস হয়েছে যে এইসব কেসে ওনারা আর্লি পেয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এক্সট্রিম হার্ডশিপ, রাইট? মনে করেন বাংলাদেশে কোনো লোক পলিটিক্যাল কারণে বা সামাজিক কারণে বা রাজনৈতিক যে কোনো কারণে যদি তার কোনো ধরনের এক্সট্রিম হার্ডশিপের মুখোমুখি হয়, ভিকটিম হয়, তাহলে সে তার হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা নেই এই দেশে আসার জন্য। সো আমেরিকান এমবাসির কাছে গিয়ে সে কোনো হেল্প পেতে পারে কিনা, যে আমি বাংলাদেশে, আমার জন্য ইটস এ ডেঞ্জারাস প্লেস ফর মি, হাউ আই ক্যান সেভ মাই লাইফ? আসলে আমি কিছু কেস করেছি, যেটা হচ্ছে যে যারা ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডারের সাথে, আমি কিছু ভাওয়া কেসের কথা বলতে পারি, যারা এখানে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে ওনাদের স্পাউসের সাথে সামথিং আই ডোন্ট নো সমস্যা হওয়ার কারণে ওনাদের স্পাউসরা ওনাদেরকে এখানে আনতে ছিলেন না। তো এই সব কিছু ক্ষেত্রে আমরা এমবাসির সহযোগিতা নিয়ে ওই বাবা ভিকটিমদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। সো এটা বললে আমি এটা বলবো না যে এটা জেনারেল জিনিস। সো কারণ ডোমেস্টিক ভায়োলেন্স এবং নারী নির্যাতন এই জিনিসটা বাংলাদেশে অনেক, এবং এরকম কেস যদি কারো থেকে থাকে যে আপনার বিয়ে হয়েছে আমেরিকান সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডারের সাথে, ওনারা আপনাদের সাথে কোনো রকম সমস্যার কারণে আনতেছে না আপনাদেরকে, এরকম যদি হয়ে থাকে, তখন আমাদের শরণাপন্ন হলে আমরা ওই ধরনের ওই ভিকটিমগুলোকে আমরা এখানে আনতে সহযোগিতা করতে পারি এবং গ্রিন কার্ড পেতে। কিন্তু মনে করেন বিভিন্ন দেশে একটা দেখা যায় যে, যেমন কোনো দেশে যদি কেউ পলিটিক্যালি খুব বেশি নির্যাতনের শিকার হয়, তাহলে সে ওই দেশ থেকে ওইখান থেকে কি অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই যে আমি পলিটিক্যালি পারসিকিউটেড, আই নিড হেল্প? এরকম আসলে এমবাসির এই জিনিসটা আমি আসলে দেখিনি, আমি ইয়াট টু সি যে এমবাসি কাউকে এটা করে দিয়েছে। কিন্তু আপনি এমবাসিতে ভিসা নিয়ে এন্টার করে এখানে এসে করতে পারেন। আচ্ছা, তো এই জিনিসটা এখন পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে আপনাকে কি এস্টাবলিশটা কি করতে হবে? কারণ এখন তো পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে অ্যাসাইলাম হচ্ছে 5 ভাবে নেওয়া যায়। আপনি সোশ্যাল প্রবলেম, রিলিজিয়াস, পলিটিক্যাল, তো অথবা কোনো সোশ্যাল অথবা অর্গানাইজেশন, কোনো একটা অর্গানাইজেশনের যেটা আপনি পার্ট ছিলেন, তো এই 4-5টা কারণে আপনি নিতে পারেন। এখন এই স্ট্রিক্ট এই কারণগুলো ছাড়া আপনি অন্য কারণে যাইতে পারেন না। আর ডোমেস্টিক ভায়োলেন্সটা আসলে আমাদের সোশ্যাল প্রবলেমের ভিতরে চলে আসে, সেই জন্য ডোমেস্টিক ভায়োলেন্সের কেসগুলো হয়। পলিটিক্যাল আপনার প্রশ্নটা ছিল যে আমি বলছিলাম যে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতে হলে একজনকে কোয়ালিফাই করতে কি জিনিসগুলো, ব্যাকগ্রাউন্ড কি দরকার? ব্যাকগ্রাউন্ড দরকার হচ্ছে আপনি এই 5টা ক্যাটাগরির মধ্যে আপনি আসছেন কিনা, এবং এই 5টা ক্যাটাগরিতে আপনার প্রিভিয়াসলি আপনার এমন কিছু আপনার লাইফে হয়েছে, ঘটনা, ইনসিডেন্ট এমন হয়েছে যেটার জন্য আপনি ভয় পাচ্ছেন যে আগে আপনার সাথে এই ঘটনা হয়েছে, এখন যদি আপনি ফিরে যান আপনি থ্রেট, আপনি জীবনহানি, আপনার প্রাণহানি, এবং আপনি থ্রেট টু ফিজিক্যাল হার্ম। এটা হচ্ছে রিজনেবল ফেয়ার, আপনার ফেয়ার থাকতে হবে। এই রিজনেবল ফেয়ারটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার পাস্টে যে পারসিকিউশন হয়েছিল
সেটার থেকে আপনি দেখবেন যে ফিউচারে আপনি যদি ব্যাক করেন তখন আপনি ফিউচার পারসিকিউশনের সম্মুখীন হতে পারেন, এবং এই জিনিসগুলো দেখে আর এটা দিয়ে এস্টাবলিশ করতে পারেন। দেন অ্যাকচুয়ালি অ্যাসাইলাম হচ্ছে অনেক ডিটেইলস আলোচনার একটা ব্যাপার। আপনি ছোট্ট করে আমি মানে এটা বললাম আর না, কি। ঠিক আছে। আপনার আরেকটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা এই প্রশ্নটা নিয়ে তারপর আপনার শেষ করব। হ্যালো হ্যালো দর্শক, ইয়াস, জি আমি যেটা আপনার পরিচয় দিয়ে ফোন করুন, আমি প্রশ্ন যদি করুন। এয়ারপোর্টে কোনো লয়ার দরকার পড়ে আমাকে, তাহলে কিভাবে লয়ার পাওয়া যায় আর কি? কিভাবে পাবো? এয়ারপোর্টে কোনো লয়ার যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে পেতে পারেন? যদি উনি গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন হন, ইউজুয়ালি এয়ারপোর্টে লয়ার নাই, কিন্তু গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন হলে ওনাকে যখন বেসিক বায়োগ্রাফিক ইনফরমেশনের বেশি যদি কিছু আপনি মনে করেন আপনাকে হ্যারাসের জন্য জিজ্ঞেস করতেছে, আপনার মনে হয়, আপনি সাথে সাথে স্টপ করবেন এবং বলবেন যে লোক আমি এর বেশি কিছুই বলবো না, তোমার আমার লয়ার দরকার, আমার লয়ার আসলে তারপরে আমি কথা বলবো। সো এই রাইটটা লয়ারটা পাবো কোথায় আমি? এবং তখন উনি নিজে অবভিয়াসলি সবারই আমার মনে হয় যে একটা লয়ারের কার্ড সাথে রাখা উচিত, অথবা ফোন নাম্বার লয়ারের নেম ওদেরকে দিয়ে দেওয়া ইমিগ্রেশন অফিসকে, যে এটা আমার লয়ার এবং যখন উনি আসবে যোগাযোগ করো। কিন্তু ইউজুয়ালি আগে যেটা ছিল যে এয়ারপোর্টে এসে আপনি চাইলেই লয়ার পেতেন, ওই রাইটটা আবার ওরা ইয়ে করে দিয়েছে লাস্ট টাইম। তো যাক, আজকে তো সময় শেষ হয়ে গেল। আপনার তো অনেক প্রশ্ন অনেকে জানতে চাইলেন, আমরা তো বেশি আলোচনা করতে পারলাম না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আলোচনা করব। ব্যারিস্টার স্বামী, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমার দর্শকদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, টাইম টেলিভিশন দেখুন। খোদা হাফেজ।